নজর রাখবো এই মুহূর্তে সংবাদের দিকে, বাংলাদেশের দিকে নজর থাকবে, কারণ ভারতের বিরুদ্ধে জল যুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ আর ত্রিপুরা। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের টার্গেট ত্রিপুরা। কিভাবে না, কৈলাসহর থেকে যে ছবি ধরা পড়ছে দেখাচ্ছি এই মুহূর্তে, কৈলাসহরের দেবীপুর সীমান্ত, সেখানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশিরা। 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করা হচ্ছে বলে খবর উঠে এসছে এখনো পর্যন্ত। আরো একবার জানাচ্ছি যে ভারতের বিরুদ্ধে জল যুদ্ধে নেমেছে বাংলাদেশ। কৈলাসহরের দেবীপুর সীমান্ত, সেখানে 0 পয়েন্টে অবৈধ বাঁধ নির্মাণ চলছে বাংলাদেশের। নো ম্যানস ল্যান্ডের কাছে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং তারা তাদের পরবর্তী পরিকল্পনা কি, ইউনুসের নতুন কি এটা কোনো ষড়যন্ত্র? একাধিক প্রশ্ন আজকে উঠে আসতে শুরু করেছে। এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখাচ্ছি আমরা বাংলাদেশের এই মুহূর্তের যে পদক্ষেপ, যে ছবি উঠে আসছে কৈলাসহর থেকে। যদিও এই প্রসঙ্গে ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে কৈলাসহরের জেলা শাসক দিলীপ কুমার চাকমা তিনি ছুটে যান ঘটনাস্থলে। পুলিশ আধিকারিক, বিএসএফ সকলেই রয়েছেন, তাদের সাথে কথা বলেন, মত বিনিময় করেন। কি বক্তব্য জেলা শাসকের উঠে এসেছে শোনাবো। এসছে যে বাংলাদেশের ওই পারে ওরা একটা এমব্যাঙ্কমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য, ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব, এসডিএম সাহেব এসছেন। আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে। তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এমব্যাঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেইজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা। কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে, উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয়। যেহেতু এটা 0 লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, আমাদের এক্সিস্টিং যেটা এমব্যাঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে, হয়তোবা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ ওদেরটা একটু একেবারে 0 লাইনে বলা যেতে পারে। তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই। যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল। আমরা এটার ফটো নিয়েছি এবং এখনো এটার কাজ চলছে। আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এমব্যাঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত, আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার, এটা আমি মনে করি। তো স্যার, যে বাংলাদেশ সরকার যে বাঁধটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে, এরকম কোন বাঁধ তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে? এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না। এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, সিডব্লিউসি আছে, ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয়। ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না, কতটুকু উঁচু করবে, এগুলো সব সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে আমার এখানে 59 জেলায় বলতে পারবো, আমি তো জাস্ট 11 মাস হয়েছে এখানে। এই 11 মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয়। আপনারা শুনলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমার বক্তব্য। টেলিফোন লাইনে জুড়ে গেছেন প্রতিনিধি অয়ন মজুমদার কৈলাসহর থেকে। অয়ন, এই যে অবৈধ বাঁধ নির্মাণ করা হচ্ছে 0 পয়েন্টে, বাংলাদেশিরা বাঁধ নির্মাণ করছে, কি খবর তোমার কাছে রয়েছে, পুরো ডিটেইল যদি বলো। দেখো, এই চাঞ্চল্যকর যে বিষয়টা সামনে এসেছে, বলা যায় যে গত 2 দিন পূর্বে বিধানসভায় কৈলাসহরের যিনি বিধায়ক রয়েছেন বিরোধী সিনহা, সেই বিধায়ক বিধানসভায় এই অবৈধ কিংবা এই অনৈতিক বাঁধ নির্মাণের বিষয়টি উত্থাপন করেছিলেন এবং তার পরবর্তী সময় তিনি এই ব্যাপারে দ্রুত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি উত্থাপন করেছিলেন এবং বলা যায় সেই যে বিষয়টি তাকে গুরুত্ব দিয়েছিলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস, তিনিও গুরুত্ব দিয়েছেন। তবে এই মুহূর্তে সব থেকে যেটা চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে যে বিধায়ক বিরোধী সিনহা এই অবৈধ কিংবা এই অনৈতিক বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে বিধানসভায় উত্থাপন করলেন, কিন্তু সেই এলাকায় অর্থাৎ সীমান্তরক্ষী যারা বাহিনী রয়েছেন বিএসএফ, সেই বিএসএফ প্রতিনিয়ত দিন রাত্র সেখানে তারা কর্তব্য পালন করছেন, তারা ডিউটি করছেন, তারা টহলদারি করছেন, কিন্তু তাদের নজরে কেন বিষয়টি এলো না বা তারা কেন এই বিষয়টি
উচ্চ পর্যায়ে কেন জানালেন না? যদি জানাতেন তাহলে হয়তো জেলা শাসক কিংবা রাজ্য সরকারের প্রশাসন কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ হতো বা এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হতো। একজন বিধায়ক হিসাবে তিনি লোক মারফত বা ওনার সূত্র মারফত এই এত বড় গুরুত্বপূর্ণ বিষয় বা চাঞ্চল্যকর বিষয়টি তিনি জেনেছেন এবং বিষয়টি বিধানসভায় উত্থাপন করেছেন। অথচ সীমান্তরক্ষী বাহিনী যারা বিএসএফ জয়েন রয়েছেন তারা এই এলাকায় প্রতিনিয়ত তারা ডিউটি করছেন, কিন্তু তারা এই অবৈধ বাঁধ নির্মাণের বিষয়টি কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি, সেই বিষয়টি কিন্তু এখন সব থেকে বড় হিসাবে সামনে এসেছেন। এবং বলা যায় যে সেদিনের গত দুদিন পূর্বে যে বিধায়ক এই বিষয়টি উত্থাপন করেছেন তারপরে কিন্তু তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনে এবং সেখান থেকে আজ ঊনকোটি জেলার যিনি জেলাশাসক রয়েছেন দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা এবং গুণনগর ব্লকের যিনি ভাইস চেয়ারপারসন রয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান, বলা যায় এক উচ্চ পর্যায়ের দল আজ ভারত বাংলাদেশ সীমান্তের রাঙ্গাউটিতে এলাকা রয়েছে, সেখানে 1849 নং যে পিলার, সেই পিলারের সংলগ্ন গেট দিয়ে কিন্তু তারা আজ 0 পয়েন্ট এলাকা সেখানে পরিদর্শন করেছেন এবং সচক্ষে দেখে এসেছেন কিভাবে বাংলাদেশের তরফ থেকে 0 পয়েন্টে বলা যায় বিশাল আকার বাঁধ নির্মাণ করা হয়েছে এবং বলা যায় সেই বাঁধ নির্মাণ সম্পূর্ণ অনৈতিক। ঠিক কতটা জায়গা জুড়ে এই বাঁধটা নির্মাণ করা হচ্ছে এবং ঠিক কোন জায়গাটাতে করা হচ্ছে কি জানতে পারছো? দেখো, প্রাথমিকভাবে যেটা আমরা চোখ দিয়ে যেটা দেখা গেছে বা জেলা শাসক বা জেলা প্রশাসনের তরফ থেকে যে ছবি তোলা হয়েছে তা থেকে মানে চোখের যে অনুমান সেখান থেকে কিন্তু 1 কিলোমিটারের উপর লম্বা বাঁধ সেখানে সামনে এসেছে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে 3 থেকে 4 কিলোমিটার জায়গায় সেখানে কিন্তু বাঁধ নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রাতের বেলা বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং কোথাও কোথাও সেই বাঁধকে পাকা রাস্তায় পরিণত করার জন্য জোরতোর চালানো হয়েছে এবং বলা যায় যে এই বাঁধ যেভাবে নির্মাণ করা হয়েছে অনৈতিকভাবে 0 পয়েন্ট এলাকায়, সেক্ষেত্রে আগামী বর্ষা মৌসুমে শুধুমাত্র কৈলাসহর মহকুমায় নয়, বলা যায় যে তার সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে প্রত্যেকেই কিন্তু প্রতিটি এলাকায় কিন্তু জলমগ্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই যে তুমি যেটা বলছো যে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, আপাতত ভাবে যেটা দেখে মনে হচ্ছে যে বাঁধ নির্মাণ অলরেডি সম্পন্ন হয়ে গেছে, তাহলে এতদিন ধরে এই কাজ চলছিল, এটা তো একদিনে সম্ভব নয়। সেক্ষেত্রে বিএসএফ এর কি কোথাও গিয়ে তাহলে গাফিলতি যে এতদিন পর্যন্ত তারা মুখ খুললো না কেন? দেখো, বিএসএফ আদৌ সেই ব্যাপারে মুখ খুললো কিনা বা সেই বিষয়ে যদিও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলতে পারবেন, তবে একথা স্পষ্টভাবে বলা যেতে পারে যে যদি বিএসএফ এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতো তাহলে জেলা প্রশাসনের তরফ থেকে কিংবা রাজ্য প্রশাসনের তরফ থেকে এর আগেই এই সরজমিনে খতিয়ে দেখার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেখানে ছুটে যেতেন এবং দেখতেন। যেহেতু আজ প্রথম বিধায়ক বিরোধী সিনহা এই বিষয়টি উত্থাপন করার পর রাজ্য বিধানসভায় আজ প্রথমবারের মতো জেলা পর্যায়ে জেলা শাসকের উপস্থিতিতে সেখানে পরিদর্শন হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখেছেন। তাহলে যদি বিএসএফ আগে থেকে বলতো বা বিএসএফ যদি রিপোর্ট পাঠাতো তাহলে কিন্তু এই পরিদর্শন বা এই ঘটনা নিয়ে আগেই তদন্ত হতো বা প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া হতো। বলা যায় যে বিএসএফ এর তরফ থেকে কোনো ধরনের ভূমিকা সেখানে গ্রহণ করা হয়নি এবং তারা প্রতিদিন, আমি প্রথমেই কথা বলার শুরুতেই বলেছিলাম যে বিএসএফ দিনরাতও সেখানে ডিউটি করছেন, টহল দিচ্ছেন, তাদের উঁচু উঁচু টাওয়ার রয়েছে, সেক্ষেত্রে কিভাবে এত বিশাল আকার বাঁধ দীর্ঘদিন ধরে কাজ চলছে এবং কোনো কিছুই বিএসএফ এর তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিএসএফ এর আধিকারিকদের জানানো হয়নি, সেই বিষয়টি কিন্তু সব থেকে বেশি চাঞ্চল্যকর। সেই জায়গায় এতদিন ধরে এই যে বাঁধ নির্মাণ হচ্ছে, বিজেপির কি কোনো রকমের ভূমিকা দেখেছো তোমরা? দেখো, বিজেপি বা বাংলাদেশের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই চাইবে যে তাদের এই বাঁধটা যেন নির্মাণ হয় এবং সেই বাঁধের নির্মাণের ফলে ভারত বা আমাদের 49 জেলা বা ত্রিপুরা যেন জলমগ্ন থাকে এই এলাকার বিস্তীর্ণ এলাকা। এবং বলা যায় যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর যে আবহাওয়া তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রতিটি সাধারণ নাগরিককে ভারত বিদ্বেষী মনোভাবে তারা গড়ে তুলছে এবং প্রতিনিয়ত বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যই হোক বা উস্কানিমূলক ঘটনার সৃষ্টি করে হোক তারা ভারত বিদ্বেষী তারা মনোভাব তারা তৈরি করছে এবং সেক্ষেত্রে এই বাঁধ নির্মাণ এবং বাঁধ নির্মাণের ফলে ভারত কিংবা ত্রিপুরার একটি জেলা বা একটি শহর জলমগ্ন হবে, ক্ষতিগ্রস্ত হবে। সে বিষয়ে সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন বা সংলগ্ন যারা রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই চাইবে এই বাঁধটি দ্রুত নির্মাণ হোক এবং ফলে যেহেতু তারা ভারত বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে তৈরি হয়েছে। একদম তাই। জানতে চাইবো যে এই যে দিলীপ কুমার চাকমা তিনি পরিদর্শন করলেন এবং প্রশাসনিকভাবে এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন তারা, যদিও এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রের বিষয়, তারপরও প্রশাসন কি জানাচ্ছেন, স্থানীয় প্রশাসন? বলা যায় যে জেলা শাসক সেই
যে 1849 পিলার, সেই পিলার সংলগ্ন এলাকায় যেটা নিজের চোখে দেখে এসেছেন, তারপর কিন্তু যথেষ্টই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের কাছে এবং তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং তিনি খুব দ্রুত এই বিষয়টি রাজ্য প্রশাসন মারফত উচ্চ পর্যায়ে জানাবেন এবং তিনি স্পষ্টতই জানিয়েছেন যে যেভাবে বাংলাদেশের এলাকায় অর্থাৎ 0 পয়েন্টে তারা যেভাবে অনৈতিকভাবে বাঁধ এবং উঁচু বাঁধ নির্মাণ করেছে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ভারতের অংশের বাঁধ নির্মাণ এবং সংস্কার খুব দ্রুত প্রয়োজন। কারণ ভারতের যে বাঁধ বা ত্রিপুরার বা কৈলাসের অংশ দিয়ে যে বাঁধ গেছে সেটার অবস্থা কিন্তু তুলনামূলক কিছুটা খারাপ, কারণ এটা বেশ পুরনো বাঁধ এবং তার অনেকটাই নিচু। সেক্ষেত্রে খুব দ্রুত সংস্কারের প্রয়োজন ভারতের এই অংশের বাঁধগুলি এবং পাশাপাশি তারা যে 0 পয়েন্টে অনৈতিক বাঁধ নির্মাণ করেছেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার মারফত সেই বিষয়টি তিনি উত্থাপন করবেন। যেহেতু এটি আন্তর্রাষ্ট্রীয় বিষয়, সেক্ষেত্রে সরাসরি ভাবে জেলা প্রশাসন কিংবা মহকুমা প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না, তবে তারা সম্পূর্ণ যে রিপোর্ট যেটা আছে তারা সেই রিপোর্টটা খুব দ্রুত পাঠাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা বিষয় জানতে চাইবো, আজকে যখন পরিদর্শন করলেন জেলা শাসক সহ তার টিম, সেই সময় বাংলাদেশের অর্থাৎ এই যে 0 পয়েন্টে যখন তারা গেলেন দেখতে, তখন কি বাংলাদেশের থেকে কাউকে দেখা গেছে ঘটনাস্থলে বা আশপাশে যারা এই বাঁধ নির্মাণের সাথেই বা জড়িত রয়েছে, কাউকে কি দেখা গেছে? দেখো, যখন পরিদর্শন হয়েছিল এবং যে বিএসএফ এর আধিকারিকরা ছিলেন, জেলা প্রশাসন জেলা শাসক ছিলেন এবং তারা যে 0 পয়েন্ট সংলগ্ন এলাকাতে তারা সম্পূর্ণ 0 পয়েন্ট এলাকায় তারা জানি যেটা ভারত বাংলাদেশের যে পিলার রয়েছে 1849, সেই পিলারে অর্থাৎ ভারতীয় অংশই কিন্তু তারা থেকেছে সেটা পরিদর্শন করেছেন এবং তারা নিজের চোখে যে এলাকাগুলি দেখেছিলেন বা সংবাদ মাধ্যমে আমরা যা দেখেছি সে সময় কিন্তু সেখানে কাজ চলছিল না। আমাদের কাছে যে খবর রয়েছে বেশিরভাগ অংশেই কিন্তু রাতের বেলা কাজ হচ্ছে সেই বাঁধ নির্মাণের ক্ষেত্রে, তাই দিনের বেলা স্বাভাবিকভাবেই সেখানে কাউকে কাজ করতে দেখা যায়নি বলা যায়। এবং যখন জেলা প্রশাসন কিংবা অন্যান্য বিএসএফ এর আধিকারিকরা সেই এলাকা বা যে জায়গায় বাঁধ নির্মাণ হচ্ছে সেসব 0 পয়েন্ট এলাকা পরিদর্শন করেন, সেক্ষেত্রে কিন্তু বিজেপি সেখানে দেখা যায়নি বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। আমি এই প্রসঙ্গে চলে যাবো, আমাদের বার্তা সম্পাদকের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, কৈলাসহর, সেখানে এবার বাঁধ নির্মাণ করা হচ্ছে কৈলাসহরের ঠিক 0 পয়েন্ট এবং 0 পয়েন্টে অবৈধ বাঁধ নির্মাণ করছে বাংলাদেশিদের এই কাজকর্ম আজকের দিনে দাঁড়িয়ে ফের একবার প্রশ্ন, তাহলে কি ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে নামতে চলেছে এবং এবারে কি তারা হাতিয়ার করছে জলকে? ইউনুসের কি নতুন কোন চক্রান্ত? বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। কৈলাসহরের দেবীপুর থেকে দেখাচ্ছে সেই ছবি, ভারতের বিরুদ্ধে ইউনুসের নতুন চক্রান্ত। আন্তর্জাতিক সীমানা পরিদর্শন করলেন ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে রীতিমতো। টেলিফোন লাইনে রয়েছেন দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে আজকে 0 পয়েন্টে অবৈধ বাঁধ নির্মাণ করা হচ্ছে, কি বলবে, পরিস্থিতি এখন কোন দিকে? দেখো, যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে সেদিন থেকেই কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে একটা ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে। বিশেষ করে মৌলবাদী এবং জামাতপন্থীরা ভারতের বিরুদ্ধে জিগির তুলে তারা তাদের দেশাত্মবোধকতা জাহির করার ব্যাপারে নিজেদের একেবারে তোমার প্রাণিত প্রাণ। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা আর কারণ বলার অপেক্ষা রাখে না। এই যখন পরিস্থিতি, তখন আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের জেল থেকে 100-র অধিক কট্টর জঙ্গিকে রেহাই দেওয়া হয়েছে এবং এই জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিদের মদতে ভারতে তোমার নাশকতার ছক করছে। এমনকি 26শে জানুয়ারিতে ভারতে বাংলাদেশি এবং পাকিস্তানি জঙ্গিরা জঙ্গি কার্যকলাপ চালানোর একটা ষড়যন্ত্র করছে। এই অবস্থায় আবারও প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশ ভারতে নাশকতার চক করছে। এরই প্রমাণ মিলল তোমার এই রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের, ঊনকোটি জেলার কৈলাসহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের যে দেবীপুর সীমান্ত রয়েছে, এই সীমান্তবর্তী এলাকায় সীমান্তের ঠিক ওপারের 0 পয়েন্টের ঠিক পাশেই বিশাল বাঁধ তৈরি করছে বাংলাদেশ। এই যে জানতে চাইবো যে সামনেই রয়েছে ভারতের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ভারতবর্ষ এই মুহূর্তে একটা আলাদাই সেলিব্রেশনের মুডে রয়েছে, তাই সেই জায়গাতে কি কোনো ছক এই মুহূর্তে জঙ্গিদের যে ওই সময়কে কি কোনোভাবে টার্গেট করতে পারে বা এই সমস্ত মৌলবাদী বা জামাতপন্থীরা, কি মনে হয়?
দেখো, বরাবরই বলছি যে এই ক্ষেত্রে জামাতপন্থী এবং মৌলবাদীরা কিন্তু ভারতের বিরুদ্ধে বরাবর ষড়যন্ত্র করে চলছে। এই ক্ষেত্রে ইউনুস যে তাদের যে প্রধান উপদেষ্টা তিনি আসলে কলা গাছ, যে কারণে তার কোনো কথাই শোনা হচ্ছে না, এবং তার এই ব্যর্থতা, তার এই অকর্মণ্যতার ফলে ভারত বিরোধী জিগির তুলে জামাত এবং তোমার বিএনপি, যদিও একটু বিএনপি এখন একটু সরে গেছে নিজেদের অবস্থান থেকে, এই অবস্থায় অবশ্যই জামাতপন্থীরা তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন, এবং এবারে যে কারণে জলযুদ্ধে নেমে পড়েছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে। এই পার্বত্য রাজ্য ত্রিপুরার তোমার পাশেই রয়েছে বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তেরই একটা অংশ কৈলাসহরের এই দেবীপুর গ্রাম, এই দেবীপুর গ্রামের যে বাঁধটি তৈরি করা হয়েছে, বিশাল বাঁধ, এবং নিয়ম অনুসারে যে উচ্চতা রাখতে হয় সেই উচ্চতার অনেক বেশি উচ্চতা করা হয়েছে। এছাড়া এ ব্যাপারে কেন্দ্র এবং কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের কোনো আগাম আলোচনা হয়েছে কিনা সেই ব্যাপারটিও কিন্তু স্পষ্ট নয়। কারণ এ ব্যাপারে তোমাকে আমি একটি কথা বলি, যদি এর আগে হয়ে থাকতো, তোমার শেখ হাসিনা বাংলাদেশ থেকে আগে যদি এই আলোচনা হয়ে থাকতো তবে কিন্তু বিষয়টি সবার জানা থাকতো। কিন্তু মাত্র 11 মাস আগে এই তোমার ঊনকোটি জেলার জেলা শাসক হিসাবে এই দিলীপ কুমার চাকমা দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর আর তোমার আগস্টের 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন। সুতরাং যেহেতু 11 মাসের এই কয়েকদিনের মধ্যে জেলা শাসকের কাছে ওই এলাকায় বাঁধ তৈরির ব্যাপারে সিদ্ধান্তের কোনো খবর পৌঁছেনি, সুতরাং এটা মনে করা যায় যে এ ব্যাপারে কেন্দ্রীয় এবং বাংলাদেশ সরকারের মধ্যে কোনো ধরনের আলোচনা সম্ভবত হয়নি। তা না করেই সম্ভবত বাংলাদেশ এই অবৈধ অনৈতিক বাঁধ নির্মাণ করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এটা কিন্তু বিপজ্জনক বিষয়। যদি এমনটা হয় তাহলে কিন্তু বর্ষায় গোটা কৈলাসহর তো বটেই, এমনকি ঊনকোটি জেলার একাংশ জলমগ্ন হয়ে যাবে। এটা কিন্তু বিপজ্জনক, যার কারণে মহকুমাবাসী পাশাপাশি ঊনকোটি জেলাবাসী প্রমাদ গুনছেন। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন জেলা শাসক। আসলে বিষয়টি কিন্তু পুরোটাই নির্ভর করে দুই রাষ্ট্রের উপর, কারণ রাষ্ট্র এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। জেলা শাসক পরিদর্শন করতে পারেন, তিনি তোমার একটা রিপোর্ট দিতে পারেন মুখ্য সচিবকে, মুখ্য সচিব জানাবেন কেন্দ্রকে, এরপরই কিন্তু মূল বিষয়টি হবে। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে যেভাবে এই বাঁধটা তৈরি করা হচ্ছে তা কিন্তু নতুন কোনো হঠাৎ করে তো আর বাঁধটি হয়ে যায়নি। এক্ষেত্রে এটা পরিষ্কার যে এই বাঁধ নির্মাণের বিষয়টি কিন্তু বিএসএফ এর কারণে, বিএসএফ এর নজরে পড়েনি। বিএসএফ অতন্দ্র প্রহরী বলে তারা দাবি করেন, কিন্তু এতদিন যাবৎ বাঁধ নির্মাণ হচ্ছে তো বিএসএফ এর নজরে পড়লো না, তা কিন্তু যথেষ্ট সন্দেহ ব্যাপার। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ দেবব্রত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটরের সাথে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবৈধ বাঁধ নির্মাণ করা হচ্ছে তা ত্রিপুরার জন্য কতটা ভয়ঙ্কর বা কতটা হুমকির এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়ে জানবো বিস্তারিত। তবে ভারতের বিরুদ্ধে এবার জলযুদ্ধ নামার প্ল্যানিং ইউনুসের রীতিমতো, এবং 1849 যে পিলার রয়েছে সেই পিলারের ঠিক পাশেই যে 0 পয়েন্ট সেখানে চলছে অবৈধ বাঁধ নির্মাণ। এটা ত্রিপুরার জন্য এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর হতে চলেছে, কতটা হুমকির, কি বলবে? দেখো, এটা হুমকি ঠিক কিছু না, এটা একটা চক্রান্ত কনস্পিরেসি। মানে বর্ডারে বাংলাদেশ নতুন প্রত্যেকটি বর্ডারে বাংলাদেশ তার নিজস্ব একটা স্ট্র্যাটেজি নিয়েছে। যেমন আমরা যদি সম্প্রতি দেখি যে পশ্চিমবঙ্গের মালদহ, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পশ্চিমবঙ্গের চ্যাংরাবাধা, কোচবিহারের এই যে জায়গাগুলিতে, সেই জায়গাগুলিতে বিএসএফ কে যে কাঁটাতাল, সেই কাঁটাতাল লাগাতে দিচ্ছে না। এবং এইটা যেমন একটা স্ট্র্যাটেজি, তেমন অন্যদিকে ত্রিপুরাতে আরেকটা
স্ট্র্যাটেজি হচ্ছে, যেহেতু ছোট্ট রাজ্য, পাহাড়ি রাজ্য, সেই রাজ্যের একটা, যেহেতু বাংলাদেশ একটু নিম্নবর্তী জায়গাতে, সেই জায়গাতে জলের একটা স্বভাব, জল যেদিকে নিচু পায় সেদিকেই গড়ায়। সেইটা তারা এই যে মানে জলটা, সেই জলটা যাতে আগামী দিনে আটকে যায়, এই কৈলাস শহরের যে জলটা, সেটা যাতে কৈলাস শহরের মধ্যে আটকে যায়, তার জন্য তারা একটা মাটি দিয়ে একটা সীমান্তের পাশে বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে। প্রথমেই বলে রাখি যে এইভাবে সীমান্তের পাশে জিরো ম্যানস ল্যান্ডে এইভাবে বাঁধ তৈরি করা প্রথম কথা যায় না, সেটা দুই দেশের একটা সম্মতি লাগে এবং তাতে আন্তর্জাতিক অনেক নিয়ম নীতি আছে। সেই আন্তর্জাতিক নিয়ম নীতি বাংলাদেশ না মেনে কার্যত তোমার হচ্ছে এইরকম একটা বাঁধ নির্মাণ করার চেষ্টা চলছে। তবে মানে একটা কথাই আছে যে বিকেরির দেশে বিকেরির মতনই দশা। এটা কথাটা শুনতে খারাপ লাগলেও বা অতি কঠিন শব্দ হলেও বাংলাদেশের জন্য তাই প্রযোজ্য। দেখো, মাটি দিয়ে পৃথিবীতে কোথাও কোনোদিনও অত্যাধুনিক বাঁধ এখন তৈরি হয় না। যে বাংলাদেশের কতটা বিকেরির দশা বা বাংলাদেশ কতটা পিছিয়ে রয়েছে, তারা তার পার্শ্ববর্তী রাষ্ট্রে মাটি দিয়ে তারা বাঁধ তৈরি করছে। খুব যদি ভালো করে দেখো যে লেজার বর্ডার, মানে ইসরায়েল তার বর্ডারকে সুরক্ষিত করছে লেজার বর্ডার দিয়ে। ট্রাম্প কিছুদিন আগে মেক্সিকো থেকে শরণার্থী হওয়া আটকাতে তারা আধুনিক পাঁচিল তৈরি করার কথা বলেছে। আর ঠিক সেইটাকেই হয়তো মানে টোকা, সেখানে তো টোকা দেশের ছাত্র নেতারা, সেই ছাত্র নেতারা টুকে বাস করেছে, তাদের তো সবসময় টোকা একটা সহজাত স্বভাব থাকবে। সেই টোকার একটা মানসিকতা নিয়ে তারা একেবারে মাটির বাঁধ তৈরি করছে। এখন মাটির বাঁধ কি কোনোদিনও জল পৃথিবীতে আটকে রাখতে পারে? এটা বাংলাদেশের কোন সায়েন্টিস্ট এই বুদ্ধিটা ইউনুসের সরকারকে বা ইউনুসের প্রশাসনকে দিয়েছে সেটা বোধগম্য হচ্ছে না। অর্থাৎ ওই সায়েন্টিস্ট যে ওই জামাতের মদতপুষ্ট এবং ওই সায়েন্টিস্ট যে আদতেও বাংলাদেশের ওই যে প্রকৌশল কি বিশ্ববিদ্যালয় যেগুলি রয়েছে, যার মান কোনোদিনও মানে আমাদের ইন্ডিয়াতে যে ITI গুলো থাকে তার চাইতেও কমা, সেখান থেকে পাস করা ইঞ্জিনিয়াররা যে এইসব করছে সেটা বোঝাই যাচ্ছে। এটা একটা প্রভোকেশন, না জাস্ট কিচ্ছু না। যাতে বিএসএফ সেই জায়গায় বাধা দেয়, বিএসএফ যাতে গিয়ে একটা দরপাকড় যদি পরিস্থিতি তৈরি করে, দুই বাহিনীর মধ্যে একটা ধস্তাধস্তি হবে, তার ছবি হবে, সেগুলো আন্তর্জাতিক মঞ্চের সামনে তুলে ধরা যাবে। এইটা একটা বাংলাদেশের স্ট্র্যাটেজি। পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্রে পাঁচিল তোলার কাজ মাটি দিয়ে করতে পারে, সেটা বাংলাদেশিদের না দেখলে বোঝা যায় না। আর বাংলাদেশের ওই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলি যেগুলো খায় না মাথায় দেয়, সেগুলো মানে বোঝাচ্ছে। এর চাইতে যদি মানে আমাদের ভারতবর্ষের যদি বাঁধ তৈরি করার প্রশ্ন আসে বর্ডারে, আমাদের 11-12 যারা সায়েন্সের স্টুডেন্ট, তারাও হয়তো এর চাইতে উন্নততর ভাবনা তারা ভাবতে পারবে। জাস্ট এটা একটা প্রভোকেশন, যাতে দুই দেশের বাহিনীর মধ্যে একটা ধস্তাধস্তি হয় এবং তারা বেআইনি কাজ করছে। এই বেআইনি কাজ তো বেশ কিছুদিন ধরেই তারা করছে। মানে নীল, এক প্রকার আমরা বলতে পারি যে প্রতি পদে পদে ভারতকে রোখার জন্য নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে এই বাংলাদেশিরাই। এইরকম ভাবে কোনোদিনও মাটি দিয়ে একটা বাঁধ তৈরি করা যায়? কোনো উন্নত রাষ্ট্রে আজ পর্যন্ত মাটি দিয়ে বাঁধ তৈরি করার নজির অন্তত নেই। দেখো, জলের যদি চাপ থাকে সেই ক্ষেত্রে পাকা বাঁধ সেই মানে বাঁধ ভাসিয়ে নিয়ে চলে যায় এবং তোমার হচ্ছে মাটির বাঁধ যদি তোমার হচ্ছে এই যে মাটির বাঁধ, সেই মাটির বাঁধ দিয়ে কোনোদিনও কোনো নিম্ন অববাহিকার জল কোনোদিনও আটকে থাকতে পারে না। ধরো তুমি এই যে তর্কের খাতিরে যদি মাটির বাঁধগুলো থাকে, একটা শাবল দিয়ে যদি জাস্ট একটা ছিদ্র, যে বাংলাদেশিরা অনেকে আমি শুনলাম যে আমার করেসপন্ডেন্ট সহকর্মী তিনি বলছিলেন যে রাতের অন্ধকারে তৈরি করেছে, সেই রাতের অন্ধকারে তৈরি যদি বিএসএফ একটা শাবল দিয়ে যদি বাঁধের ভিতর ছিদ্র করে দেয়, বা ধরো ইঁদুরের মতো কয়েকটা, এই বাঁধ ধ্বংস করতে তো ভারতের সৈন্যও লাগবে না, কিছু ইঁদুর যদি এই বাঁধে ছেড়ে দেয়, ইঁদুর যদি গর্ত করে সেইখান থেকে যদি জল সোপ করে, তাহলেই তো এই বাঁধ হচ্ছে ভাঙবে। এবং মানে নির্বুদ্ধিতা, মানে একটি দেশ কতটা নির্বুদ্ধিতার পরিচয় রাখতে পারে সেটা বাংলাদেশকে না দেখলে এবং বাংলাদেশের এই নির্বুদ্ধিতার ছবি যদি প্রকাশ্যে না আসতো, একটি দেশের ইঞ্জিনিয়ার বা একটি দেশের অ্যাডমিনিস্ট্রেশন কত বড় নির্বুদ্ধিতা। আদতে যারা ওই পুরো ফান্ডামেন্টালিজমে বিশ্বাসী, যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় আসার জন্য সবসময় চক্রান্ত করে, তাদের থেকে তো মানে টেকনোলজি আশা করা যায় না।
যে ধরো এই বাঁধটাই যদি তোমার হচ্ছে ইসরায়েল তৈরি করতো, ধরো গাজা সীমান্তে বা ফিলিস্তিন সীমান্তে, তারা কি করতো, অনেক অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করতো, অনেক গবেষণা করতো। এই বাঁধটাই হয়তো যদি ইসরায়েলের মতো কোনো দেশ যদি তৈরি করতো, তাহলে হয়তো তারা 10 বছর 15 বছর মধ্যে একটা গবেষণা করে, সেই গবেষণা রিসার্চ করে তারপর তারা একটা বাঁধ তৈরি করতো। এই ক্ষেত্রে বাংলাদেশের হয়তো কেউ একটা অ্যাডমিনিস্ট্রেশন, ওই জামাতের অ্যাডমিনিস্ট্রেশন, তারা বুদ্ধি দিয়েছে যে ভারতের জল আটকাও এরকম মাটির বাঁধ দিয়ে। নীল, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তাদের যে প্ল্যানিংটা মূলত কৈলাসহরকে সামনের বর্ষায় ডুবিয়ে দেওয়া, এই প্ল্যানকে সামনে রেখেই তো তারা এই বাঁধ নির্মাণ করছে। তো তাহলে সেই জায়গা থেকেই যদি তারা এই ছকই করে থাকে, তাহলে কি পরবর্তীতে কৈলাসহরে তারা ঢুকবে, তারা আগ্রাসন বৃদ্ধি করবে? এটাই কি তাহলে মূল মোটো এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, হ্যাঁ অবশ্যই এটা তো মোটেই যে কৈলাস শহরকে এই যে মানে আসছে বর্ষাতে কৈলাস শহরকে ডোবাতে একটা নতুন পরিকল্পনা করেছে বাংলাদেশ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে বাংলাদেশের আর কিছু থাক না থাক কিছু বদ বুদ্ধি রয়েছে। এই ইউনূস আর ওই ছাত্র নেতাদের মাথায় তো কিছু বদ বুদ্ধি রয়েছে, সেই বদ বুদ্ধি দিয়ে তারা এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করলো। কিন্তু সেই বদ বুদ্ধিটাকে ডেফার করার জন্য বা বদ বুদ্ধিটাকে ভাগার জন্য তোমার হচ্ছে ভারতের ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা এই বদবুদ্ধি কিভাবে সালটাতে হয় বা কিভাবে সামলাতে হয় সেটা ভারতের আইআইটির যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা সেটাকে সামলে নেবেন। এই একটা প্রভোকেশন তৈরি করা এবং বাংলাদেশের মাটিতে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট সেটাকে জারি করার জন্য এরকম মাটি দিয়ে তারা একটা বাঁধ তৈরি করেছে। একটা আন্তর্জাতিক সীমান্তে এইভাবে করা যায় না, সবটাই ঠিক আছে, কিন্তু তারা একটা বদ বুদ্ধি কাজে লাগিয়েছে। সেই কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তারা এখন নানা রকম চক্রান্ত করবে। তবে আজকে যেহেতু প্রশাসনিক কর্তাদের নজরে এসছে, নিশ্চয়ই তারা এই বিষয়টা নিয়ে ভাববে। কিন্তু ভারতেরও নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি ইতিমধ্যেই ঠিক হয়েছে, সেটা তো আর প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের মতো বলা যায় না। ভারত কিভাবে এটাকে ফেস করতে হয় সেটা জানে। বাংলাদেশের এই বদবুদ্ধি দিয়ে ভারতের মতো একটি উন্নতশীল দেশকে কখনোই আটকানো যায় না। নীল, আরেকটা প্রশ্ন এক্ষেত্রে রাখতে চাইবো। দেখো, এই যে বাঁধ তারা তৈরি করছে সেটা একদিনে বা রাতারাতি কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, বা যেভাবে তারা কেটেছে তাতে করে প্রায় কোনো যন্ত্রপাতি ব্যবহার করেছে। সেই জায়গায় বিজেপি তো সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তাহলে কি তারা আন্তর্জাতিক যে তোমার চুক্তি বা তাদের আভ্যন্তরীণ ভাবেও যে ল অ্যান্ড অর্ডার রয়েছে তাকে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্ঘন করলো না এই বিজেপি? দেখো, আন্তর্জাতিক যে আইন সেটা তো লঙ্ঘন করেছে, কিন্তু এই ক্ষেত্রে বিএসএফ এরও কিছু ভুল রয়েছে। এত বড় কাজটা হলো, এখনো পর্যন্ত এত বড় যখন কাজটা হলো তখন কিন্তু তাদের জেলা শাসককে বলা উচিত ছিল কাজটা শুরু হওয়ার সময়তেই, এবং সেটা যে বিএসএফ করতে পারেনি এটা বিএসএফ এর সর্বোপরি ব্যর্থতাই বলেই মনে করা হচ্ছে। এবং সেই সময় বিএসএফ কেন বাধা দিল না আন্তর্জাতিক এরকম সীমান্তে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে পারে। তাহলে কোথাও কি বিএসএফ এর নজরদারি একটা অভাব ছিল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে, এবং সেটা নিয়ে বিএসএফ এর মধ্যে আত্মসমালোচনা প্রয়োজন। তবে এই কাজকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। পৃথিবীতে কোনো এরকম আন্তর্জাতিক বাঁধ মাটি দিয়ে তৈরি করা যায় না, আর জল এরকম ভাবে মাটি দিয়ে ধরে রাখা যায় না। তাহলে ভারতে যে হাজার হাজার কোটি টাকার যে বাঁধ নির্মাণ হচ্ছে, ভারত সরকারের এত টাকা খরচা করার প্রয়োজন কোনো বোধ করতো না। এরকম ভারতের প্রচুর মাটি রয়েছে, মাটি দিয়ে বাঁধ তৈরি করে বন্যা নিয়ন্ত্রণ করা যেত। এটা সম্ভব নয়। যার দেখা বদ বুদ্ধি, অথবা যার যেরকম এডুকেশন, যার যেরকম শিক্ষা, সে তো সেই শিক্ষাকেই কাজে লাগাবে। বাংলাদেশ কি কখনোই পারবে ভারতের মতো চন্দ্র অভিযান করতে, মঙ্গল অভিযান করতে, সূর্য অভিযান করতে? তারা তো ওই না ভারতের মতো আইএনএস বিক্রান্ত একটা প্রতিষ্ঠা তৈরি করতে পারবে, না তেজসের মতো যুদ্ধ বিমান তৈরি করতে পারবে, না বিশ্বর মতো কামান তৈরি করতে পারবে, না S-400 এর মতো একটা মিসাইল তৈরি করতে পারবে। তাদের এইটুকুই ক্ষমতা। তো তারা তাদের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। সেই ক্ষেত্রে বিএসএফ এর বরঞ্চ এই বিষয়টা তারা সতর্ক হওয়া উচিত ছিল বর্ডারে, এবং এই কাজটা যখন করছে সমূলেই কিন্তু বিএসএফ এর প্রতিবাদ জানাতে পারতেন। সেটা যে হয়নি, সেটা কোথাও একটা আমাদের বিএসএফ এর বা সীমান্তরক্ষী বাহিনীর একটা আত্মসমালোচনা কিন্তু এই মুহূর্তে করা উচিত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ঠিক তাই, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ আমরা এই খবরের দিকে নজর রাখলাম, আর আবারও পরবর্তীতে ফিরবো। তবে একটা ছোট্ট বিরতির পর, যেখানে ইতিমধ্যে বাংলাদেশিরা কৈলাসহরের ঠিক ওপারে সীমান্তের উপরে বাঁধ নির্মাণ করছে, অবৈধভাবে 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করা হচ্ছে, এবং আমরা আবারও ফিরবো, এই খবরের দিকে নজর থাকবে আমাদের। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।